না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে, মন বসে না শহরে। 22শে জানুয়ারি 2024 বিশ্বের সব ধরনের রাম ভক্তদের হৃদয়ে আলোড়ন তুলে অযোধ্যায় উদ্বোধন হয়ে গেল নতুন রাম মন্দিরের। পরদিন 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে আমাদের যাত্রা শুরু। হাওড়া থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে মালদহ, সেখান থেকে গয়া-কামাখ্যা ট্রেন ধরে পরদিন ভোরে নিউ জলপাইগুড়ি। দার্জিলিং মোড় থেকে শেয়ার জিপে ধরতে গিয়ে আমাদের হাঁটা শুরু, সেই গল্পই এখন শোনাবো। বলো সীতাবর প্রভু রামচন্দ্র কি জয়। গুড মর্নিং ফ্রেন্ডস, 24শে জানুয়ারি 2024 আমরা এখন ধোত্রের পথে। টি ব্রেক দিল হাংখিম টি এস্টেট, মিরিকের কাছেই। আমরা মিরিক হয়ে মানেভঞ্জন হয়ে ধোত্রে চলে যাব। মালদা থেকে যে ট্রেনটা এসছিলাম গয়া কামাখ্যা, সেটা 2-2.5 ঘন্টা লেট ছিল, ফলে আমাদের এনজেপি পৌঁছতে একটু দেরি হয়ে যায়। তবুও ওই দার্জিলিং মোড়ে এসে আমরা রিম্বিকের শেয়ার জিপ পেয়েই যাই। 600 টাকা ভাড়া নিল শেয়ার জিপে ধোত্রে পর্যন্ত, রিম্বিক পর্যন্ত একই ভাড়া। এই হচ্ছে ধোত্রে। আমরা এখন মেন রোডের ওপরই দাঁড়িয়ে, গাড়ি রিম্বির দিকে এগিয়ে গেল। আর এই যে রাস্তাটা, এইখান থেকে চলে যাবে শেরপা হোমস্টের পাশ দিয়ে টমলি। কিন্তু এই রাস্তাতেই একটা ফরেস্ট চেকপোস্ট আছে, আমরা এটাকে এড়াতে চেয়েছিলাম। 10:30 বাজে আমরা ধোত্রে থেকে ট্রেক শুরু করলাম। এই হচ্ছে সেই ফরেস্ট চেকপোস্ট যেটার ভয়ে ছিলাম, যেখান থেকে টিকিট কাটতে হবে, গাইড নিতে হবে, তো বন্ধ। তো আমরা এগিয়ে চললাম। সুন্দর জঙ্গল দিয়ে রাস্তা, অসাধারণ। এই পথ দিয়ে প্র্যাকটিস ট্রেক করবো বলে এবার আসা। ফরেস্ট ভিলেজ স্কুল গ্রাউন্ডে পৌঁছে গেছি। ওই দূরের পাহাড়ের মাথায় টংলু। এখন অনেক চড়াই বাকি, সবে ট্রেক শুরু হয়েছে। মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা। তো এই হচ্ছে ধোত্রে ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুল, আপাতত বন্ধ। একদিনে সান্দাকফু প্রজেক্ট কৌশিকের মস্তিষ্ক প্রসূত ছিল, তাতে আমরা সামিল হতে পারিনি। তারপরে সেটা একটু পাল্টে একা একা সান্দাকফু প্রজেক্টে আমরা সামিল হয়েছি, আমরা 3 জন সহযোগী কৌশিকের সাথে। তো কৌশিকের নেতৃত্বে আমরা ঘুরে আসলাম একা একা সান্দাকফু, মানে গাইড ছাড়া, এন্ট্রি ফি ছাড়া। ওম মণি পদ্মে ওম। এবারের আমাদের টিম মেম্বারদের সঙ্গে এখনো পরিচয় করানো হয়নি, পরিচয় করে দিই। সবাই পুরনো মেম্বার, নতুন কেউ নেই এই ট্রেকে। এই হচ্ছে কৌশিক, দাড়ি গোপ কেটে কেমন একটা হয়ে গেছে, আমিও চিনতে পারিনি। এই হচ্ছে কেপি কমলা প্রসাদ, আর এই হচ্ছে সুপ্রতীক, আর আমি আপনাদের সাথে ক্যামেরায় ও ধারাভাষ্যে দীপঙ্কর। ধোত্রের ফরেস্ট চেক পোস্টের প্রাথমিক বাঁধাটা আমরা টপকে এসেছি, গাইড ছাড়া এবং ওই 20 টাকার টিকিট ছাড়া। আমরা নিজেরাই এবারে ট্রেক যাব ঠিক করেছি। প্রতি পথে বাঁধা আসবে, বাঁধাগুলো কিভাবে অতিক্রম করব সেটাই আপনাদের দেখাবো। তবে অবশ্যই নিজেরা বাড়ি বসে এগুলো ট্রাই করবেন না, নিজেরা আসলে গাইড নিয়েই যাবেন। তো আপাতত এখানে একটা বসার জায়গা। 11টা বাজে, আমরা 10:30টায় ট্রেক শুরু করেছিলাম। এখানে একটু পাউরুটি, ডিম এসব খাচ্ছি। ধোত্রে থেকে টংলুর দিকে এগিয়ে চলেছি। জঙ্গলে ঘেরা রোমাঞ্চকর পথ, আমরা সেই পথের পথিক। কাঠ কাটার শব্দ, জঙ্গলের মধ্যে কাঠুরিয়া কাঠ কাটছে। কেপি পটি ব্রেক নিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। সামনে কোনো বসার জায়গা পেলে ওর জন্য ওয়েট করব। আমরা 1 ঘন্টা 15 মিনিট হেঁটেছি। হেঁটে আর একটা বসার জায়গায় পৌঁছে গেলাম। মেন ট্রেল দিয়ে হাঁটলে রাস্তা ভুলাবার বা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা এখানে কেপির জন্য ওয়েট করব। তো যাই হোক, কেপি পৌঁছে গেছে। হালকা বরফ পড়ছে। 12টা বাজে, মানে আমরা বসে টসেও ঠিক 1.5 ঘন্টা হেঁটেছি। হেঁটে আরও একটা এরকম শেডে পৌঁছে গেলাম। চারিদিকে কুয়াশায় ঢাকা, হালকা তুষারপাত হচ্ছে।
ফলে কোন দিকে টংলু টপ কিছু এখনও দেখা যাচ্ছে না। কিছুটা নেমে এসে আবার একটু প্লেন রাস্তা, সামনে আমাদের কেদারতাল লেক, তারপরে অন্নপূর্ণা সার্কিট, সেই সবেরই প্ল্যান করতে করতে আমি আর কৌশিক এগিয়ে চলেছি। ভালোই লাগছে, রোদ নেই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। 1 বছর বাদে পাহাড়ে হ্যাঁ, 1 বছরও ছুটি নিয়েছিল, প্যাটার্নিটি লিভ। হ্যাঁ, একটা ফুটফুটে মেয়ের জন্ম দিয়ে ও ট্রেকে এসছে, এবার আবার আশা করি সব ট্রেকে পাওয়া যাবে ওকে। তো আমরা হচ্ছি অ্যাকচুয়ালি ভবঘুরে, আমাদের ট্রেকমেট আছে অনেকেই, কিন্তু ট্রেকমেটের মধ্যে ভবঘুরে খুব কম আছে। বারোটা 40 বাজে, মানে আমরা 2 ঘন্টা 10 মিনিট হেঁটেছি। হেঁটে এই চতুর্থ একটা বিশ্রাম এর জায়গায় পৌঁছে গেছি। আর এখান থেকেই মনে হয় টংলু টপটা দেখতে পাওয়ার কথা ছিল, এই সামনে এইখানে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কোনো ভিজিবিলিটি নেই। খুব একটা নিচে উঠিনি, এই 100 মিটার মতো নিচে উঠেছিলাম। এই হচ্ছে মেইন ট্রেল। গেটটা অনেক আগেই ভেঙে গেছে, এখনও সেই ভাঙা অবস্থাতেই আছে। 1:30 বাজে আমরা টংলু পৌঁছলাম। 3 ঘন্টা 15 মিনিট লাগলো, 3 ঘন্টাতেই পৌঁছানো উচিত ছিল। এইটা হচ্ছে টংলু ভিউ পয়েন্ট। আর এই পেছনে ট্রেকার্স হাট, এদিকে একটা হোমস্টে আছে। তো দেখা যাক, ট্রেকার্স হাটে 600 টাকা করে বলছে পার বেড, তো এত পয়সা দিয়ে থাকলে কি করে হবে। টংলু থেকে আমরা টুমলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তুষারপাতের মাত্রা ধীরে ধীরে বাড়ছে, তো আমাদের রেটে না বসালে আমরা থামবো না, হাঁটতেই থাকবো। তুষারপাত শুরু হয়েছে, আর একটু ওপরে গেলে এগুলো আপনাদের দেখাতে পারবো। আপাতত আমরা দেখতে পাচ্ছি নিচে বরফ জমছেও, তো বাকি ভিউ চারিদিকে তেমন কিছু দেখা যাচ্ছে না। এই প্রথম জমা বরফের সন্ধান পেলাম। সামান্যই একটা জায়গায় জল জমেছিল, সেখানটাই বরফ হয়ে গেছে। ওই দূরে টুমলিং দেখা যাচ্ছে, চারিদিক দিয়ে রাস্তা। ওই দিক দিয়ে মেঘমার রাস্তাটা, এই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই ওপর দিয়ে গাড়ির রাস্তা। কৌশিক ওপরে উঠে গেছে, তো আমরা নিচে দিয়ে এই সোজা একদম মাঝ বরাবর এগোবো। তো মেঘমা থেকে তুমলিং যাওয়ার একটা সরাসরি রাস্তা আছে, সম্ভবত এটা নেপালের মধ্যে দিয়ে। আর ওই টংলু টপ ঘুরে গাড়ির রাস্তা আছে, মানে মেঘমা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। তো আমরা চড়াইটা উঠে আবার গাড়ির রাস্তায় নেমে এলাম। দৃশ্যমানতা খুবই কম, সেটা ভালো থাকলে এখান থেকে এরকম একটা খুব সুন্দর ছবি আসতো। হালকা হালকা রোদ উঠছে ঠিকই, কিন্তু মেঘলা বা কুয়াশা কাটছে না। এই সেই সুন্দরী তুমলিং। 2টো বাজে আমরা তুমলিং পৌঁছে গেলাম। হয় মাইল ফলক বলছে এখান থেকে সান্দাকফু 19 কিলোমিটার। এখন এখানে গিয়ে সস্তায় একটা থাকার ব্যবস্থা করতে হবে। নীলাদির শিখর লজে রুম ব্যবস্থা করে এসে এই একদম রাস্তার দাঁড়িয়ে একটা খাবার দোকান, তাতে নুডলস চাও 60 টাকা করে নিল, আর ডিমের অমলেট 30 টাকা সিঙ্গেল ডিম, ডবল 60 টাকা। চা খাবো। বনগার একজনের সঙ্গে আলাপ হলো, জিএসটিতে কর্মরত, রাজ্য সরকারের, সান্দাকফু যাচ্ছে লোকাল কিছু ছেলেদের সঙ্গে। আশা করি পথে আবার দেখা হয়ে যাবে। আমরা শিখর লজের রুমে ঢুকে গেছি অনেক ঘোরাঘুরি করে। আমাদের রুমটার নাম শিরিষ। প্রত্যেকটা রুমের এরকম সুন্দর সুন্দর নাম আছে। তো এই রুমটা প্রথমে চেয়েছিল 2500 টাকা, দর কষাতে কষাতে 1200 টাকায় নেমেছে। আর টুকটাক খাবো, মোটামুটি খাওয়ার রেঞ্জের মধ্যে। এই রুটে এসছি প্রায় 8-10 বারই হইল, গুনার বাইরে।
ধোত্রে দিয়ে একবারই উঠেছিলাম। তো ধোত্রের রাস্তা তখন পাথর রাস্তা ছিল না, জঙ্গলের মধ্যে দিয়ে কুয়াশা ঢাকা রাস্তা। ধোত্রেটাও অনেক ছোট ছিল গ্রাম, এখন অনেক বড় হয়ে গেছে। কতদিন আগে? 2003। 21 বছর, 20 সাল বাদ। আর তুমি আমাদের গাইড করে নিয়ে যেতে পারো। এখানে গাইড এমনি নিজেরাই গেলে নিজেরাই যেতে পারো, তোমরাও এসছো অনেকবার এর আগে। ও আমরা এখন তুমলিং চেকপোস্টে, এই যে ফরেস্ট চেকপোস্টের আছেন দাদা, তার কাছ থেকে অনেক কিছু খবর জানা গেল। তো এখান থেকে টিকিট কেটে, গাইড থাকতে হবে, टिकट केटे आगे जेते হবে। आप कुछ बताएंगे? हाँ ठीक है हमारा कलकत्ता लोगों ट्रेकर के लिए। हाँ ठीक है, ये सर जो गाड़ी जाए ना सर, उसका टिकट लिया मानवेंद्र से, মানে গাড়ি কা গানেভঞ্জন से लेना गाड़ी पड़ता का है। वो मानवेंद्र से अच्छा, लिया। যারা গাড়ি করে আসছে তাদের মানেভঞ্জনই টিকিট নিতে হয়। उसको हमको छोड़ दिया, जो मानवेंद्र से टिकट ना लेना सकते फिर यहाँ से लेना पड़ेगा। আচ্ছা ঠিক আছে। তো টিকিট নানান জায়গা থেকেই নেওয়া যায়। গাড়ি যারা আসে তারা মানেভঞ্জন থেকে নিতে হয়, আর যারা হেঁটে আসে তারা যেখানে যেখানে ক্রস করে সেখান থেকে টিকিট নিতে হয়, কিন্তু গাইড আবশ্যক। গাইড ছাড়া, আর নেপালের রাস্তা আছে, নেপালের রাস্তা দিয়ে গেলে গাইড লাগে না, মানে সেটা এদের আন্ডারে পড়ে না। কিন্তু নেপালের রাস্তা আমরা তো যাব চিন্তাপু, দেখা যাক কীভাবে যাওয়া যায়। তো আমরা কালকে গৈরি বাসে হয়তো টিকিট কাটবো, গাইড লাগবে সাথে। তো এই রাস্তা এগিয়ে গিয়ে দুটো ভাগ হয়ে গেছে। তো তুমলিং থেকে নামার পথে এরকম একটা বরফ ঢাকা রাস্তা পেলাম, ভারতের গাড়ির রাস্তা দিয়ে এখন তুমলিং লেগে যাচ্ছি। তো আসার সময় গেছিলাম নেপালের রাস্তাটা দিয়ে। আমরা রেকি করে আসলাম যে কিভাবে চেকপোস্টগুলো এড়িয়ে যাওয়া যায়। এই হচ্ছে শিখর লজ, অনেকটাই বহরে বেড়েছে, দামি 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 ঘর, এরকম এদের কিচেন কাম ডাইনিং, বিরাট বড় এরিয়া, সুন্দর করে সাজানো, ভালো ব্যবস্থা। যারা গাড়ি করে আসে বেশ আরামসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। শিখর লজে ডিনার করতে বসেছি। 300 টাকার বুফে ছিল, পেট ভর্তি। তো আমরা নিয়েছি রুটি 10 টাকা করে, এটা 4 পিস চিকেন 150 টাকা, আর এটা একটা কপি তরকারি 30 টাকা। তো আমাদের এই সব দুজন ভাগ করে খাচ্ছি, 120 টাকা। এর মতো খাচ্ছে, ওর মতো খাচ্ছে, 300 টাকায় পেট ভর্তি। বুফে কেউ খেলো না। এই হচ্ছে শিখর লজের ফেমাস নীলা দিদি, দীর্ঘ কয়েক দশক ধরে সন্ধ্যাবাবু অভিযাত্রীদের পরিষেবা দিয়ে আসছে, আমাদেরও খুব হেল্প করেছে। 25শে জানুয়ারি 2024 আমরা তুমলিং থেকে এগিয়ে যাব কালাপোকরির উদ্দেশ্যে। ঝকঝক করছে স্লিপিং বুদ্ধ, পরিষ্কার নীলাকাশ, কালকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেছে। তো আমরা আশা করি আগামী দিনেও এরকম দেখতে পাবো। এই পথে আমরা এগিয়ে যাব। এই ডান দিকের পথটা চলে গেছে চেকপোস্ট হয়ে, আমরা ওই পথ যাব না, বাঁ দিকে নেপালের পথ দিয়ে আমরা ঢুকবো। দেখে দেখে মন ভরছে না। নেপালের দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জৌবাড়ির দিকে। কাল বিকেলে আমরা এই পথ দিয়ে গিয়ে চেকপোস্ট দিয়ে ফেরত এসেছিলাম। এই জায়গাতে আবার ভারতের গাড়ির রাস্তা আর এই নেপালের এই রাস্তা মিট হয়ে গেল, কিন্তু মানে ভারতের গাড়ির রাস্তাটা এখন ওই দিক দিয়ে যাচ্ছে, আর আমরা এখন এই রাস্তা দিয়ে জৌবাড়ির দিকে যাব। আগে আমরা যখন হাঁটতাম ওই রাস্তা দিয়েই হাঁটতাম, ভারতের গাড়ির রাস্তা দিয়ে, কারণ ওটা দিয়ে গেলেই চেকপোস্টটা পড়বে। তখন ওটা ওই পাথর ফেলার রাস্তা ছিল। 7:30তেই ট্রেক স্টার্ট করেছিলাম। একটু এগোনোর পরে কেপি দেখলো লাঠিটা আনেনি, ও আবার ফেরত গেল। তো এখন প্রায় 8টা বেজে গেছে। এখান থেকে ওই আমরা ছিলাম, ওপরে টংলু আর নিচে তুমলিং, আর এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক টুকরো কাঞ্চনজঙ্ঘা।
ওই যে দূরে যৌবাড়ি, একটু আগে এই ফাঁক দিয়ে এভারেস্ট রেঞ্জ আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ অন্য দিক দিয়ে দুটোই দেখা যাচ্ছিল। তো এটা আবার একটা মোড়। তো আমরা এই নেপালের নতুন গাড়ির রাস্তা দিয়ে হেঁটে এসে এই দিকে চলে যাব। আর আগে কি হতো, আমরা এই রাস্তা দিয়ে চেকপোস্ট পার করে এই রাস্তা দিয়ে এসে যৌবাড়ির এই রাস্তায় মিশতাম। তো চেকপোস্ট পার করে এখানে আবার দুটো মোড় আছে, একটা ডান দিক দিয়ে গাড়ির রাস্তা, বাঁ দিক দিয়ে আমরা আগে যে রাস্তা আগে এই রাস্তা দিয়েই গাড়ি চলতো, ভারতের গাড়িও এইভাবে আসতাম। চেকপোস্ট এখান থেকে দেখা যাচ্ছে না, একটু ওইদিকে। তোমরা এখন এগিয়ে যাব যৌবাড়ির দিকে। ওয়েদার খুবই ভালো। ওং মণিপদ্মে হুম। নেপাল বা সিকিমের রাস্তার মাঝে এরকম স্তূপও মাঝে মধ্যেই দেখা যায়। এই আমরা প্রায় যৌবাড়ির উপকণ্ঠে পৌঁছে গেছি। এটা ওদের একটা সরকারি অফিস। 2011 সালে এসেছিলাম, তার থেকে এখন বোঝাই যাচ্ছে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে। তো যৌবাড়ি বা গড়িবাস থেকে চলে যাওয়া যেতে পারে এই জায়গাগুলোয়। নেপালের মাজুগমাই রুরাল মিউনিসিপ্যালিটি, ইলাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে মাজুগমাই। প্রায় 9টা বাজে, মোটামুটি 1 ঘন্টা হেঁটে আমরা যৌবাড়ি এই গ্রামে ঢুকছি। আগের থেকে একটু পরিচ্ছন্ন লাগছে, একটু ঝকঝকে রঙিন চকচকে লাগছে গ্রামটা। 2011 সালে যখন এসেছিলাম তখন খুবই বাজে অবস্থা ছিল। তো যৌবাড়িতে অনেক থাকার জায়গা, হোমস্টে আছে। আমরা ছিলাম এই ইন্দিরা লজে, এটাও এখন বেশ সুন্দর হয়েছে। এই সেই ইন্দিরা লজ, আমাদের মেমোরেবল 1 রাত কাটিয়েছিলাম। আমরা এখন যৌবাড়ি থেকে গৈরিবাসের নেপালি রাস্তায়, ভারতের গাড়ির রাস্তাটা ওই দিক থেকে ঘুরে কোথাও গেছে, পরে আমরা দেখতে পাবো। তো এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পাশে পান্ডিম। আর এই যে চড়াইটা উঠে গেছে এই যে মধ্যখানে, এটা গৈরিবাস থেকে কায়াকাটাবার রাস্তা। তারপরের ওই শেষ পাহাড়ের রেঞ্জটা দিয়ে আমরা হেঁটে সান্দাকপুর দিকে যাব। এই যে এখানে আর ফটো তুলতে দেবে না, ফটো তুলতে দেখলেই চেঁচায়। আমরা এখান দিয়ে নেমে গৈরিবাসের এই দিকে উঠে যাব কায়াকাটা। পৌঁছে গেলাম গৈরিবাসে। এইটা হচ্ছে ইন্ডিয়ার গাড়ির রাস্তা, ওই চেকপোস্ট পার করে ওই দিকে যেতে হবে। এখানে আমরা একটু টিফিন করব। এই যে চেকপোস্ট, এই দিক দিয়ে গাড়ির রাস্তাটা এসছে, আমরা নামছি এই দিক দিয়ে নামলাম। বাঁ দিকে চলে গেল নেপালের রাস্তা কোথাও যাবে। এখানে একটা সুন্দর হোমস্টে আছে, ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট হোমস্টে। আমরা ওইখানটায় খাবো। ট্রেকার শার্টও আছে, তো এখানেও থাকা যেতে পারে। এখান থেকে মনে হয় না ভিউ পাওয়া যায়। তো আমরা এখন এখান থেকে কিভাবে বেরোবো, গাড়িটার পাস ছাড়া দেখা যাক। 10টা 20 বাজে। আমরা এই চেকপোস্টে গল্প টল্প দিয়ে, কৌশিকই মেন গল্পটা এখানে দিল, দিয়ে আমরা নিঃস্ব টিকিটে নিঃস্ব গাইডে বেরিয়ে যাচ্ছি। এই সেই গৈরিবাস থেকে কায়াকাটার মক্ষম চড়াই। আমরা গৈরিবাসের মেন ভাড়াটা কাটিয়ে দিয়েছি। আমাদের একা একা সান্দাকফু সফলতার দিকে এগোচ্ছে। আপনারা কিন্তু ট্রাই করবেন না। গাড়ির রাস্তা ছেড়ে আমরা এরকম একটা সিঁড়ি দিয়ে উঠে গেলাম। দেখা যাক কোথায় পৌঁছানো যায় এই রাস্তা দিয়ে। এই রাস্তাতেও চড়াই আছে, একটু অন্যরকম হবে। রেড পান্ডার বসতি, বাঁশবনের মধ্য দিয়ে সরু পায়ে চলার চড়াই রাস্তা, আলো ছায়া। রেড পান্ডার দেখা অবশ্য পেলাম না এবারেও। আমি না দেখা পেলে কি হবে, ওরা আমাকে ঠিক দেখেছে, তাহলেই হবে। আবার ডান দিক দিয়ে আর একটা শর্টকাট, বা শর্টকাট বলা ভুল হবে, পায়ে চলার রাস্তা আমরা নেব। গাড়ির রাস্তা দিয়ে চলাচল করা খুবই বিরক্তিকর। যদিও প্রথমবার আমরা এই গাড়ির রাস্তা দিয়ে উঠেছিলাম, কিন্তু এবার আর উঠবো না। হ্যাঁ, তখন কৌশিক সাথে ছিল না। এই হচ্ছে একদম চাঙ্গা ট্রেকার। আর এই প্রতিটা এক্সিট এন্ট্রি পয়েন্টে এই কুড়াপাত্রগুলো রয়েছে, ময়লা ফেলার একটা করে টিন লাগানো আছে। এটা দিয়েই বেরোতে হবে, ঢুকতে হবে। সিঁড়ির রাস্তা দিয়ে হাঁটতে গেলে, গাড়ির রাস্তা দিয়ে হাঁটা সত্যিই খুব বিরক্তিকর। এখন আমরা বাঁদিকের হাঁটা পথ ধরবো।
মাঝে মধ্যে শুধু রাস্তাটা ক্রস করতে হচ্ছে। কাইয়াকাটা পৌঁছে গেলাম, 11টা 45 বাজে। তো গৈরিবাস থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগলো। তো শেষ রাস্তাটুকু আমাদের গাড়ির রাস্তা ধরেই আসতে হলো। আর শেষ গাড়ির রাস্তা ছেড়ে যে পথটা ধরেছিলাম তাতে আর সিঁড়ি ছিল না, পুরোটাই সরু চড়াই পাকদণ্ডী রাস্তা। এখানেও অনেক থাকার জায়গা এখন হয়েছে, ইয়ে কি হবার্স নেস্ট। আর এদিকে বিভিন্ন রাস্তা আছে, দেখব কোনটা দিয়ে কিভাবে যাওয়া যায়। আমরা কাঁয়াকাটার একটা ছোট্ট দোকানে একটু টি ব্রেক নিয়েছি। কাশি ভিডিও করবো কি, কাশতে কাশতে মরে যাচ্ছে। তো যাই হোক, এই আমরা বসে চায়ের জন্য বসে আছি। তুমি কি অর্ডার দিয়েছো? আমি নুডলস, এই নুডলস, সুপি নুডলস। এই নুডলস পাহাড়ে ভালোই লাগে খেতে। আমরা আগে গৈরিবাসে ওই স্যুপ ওয়াও ওয়াও খেয়ে এসছি, ওগুলোর দাম 60 টাকা। এটা তোমার কত দিল? 60 টাকা। তো 60 টাকায় মোটামুটি ভালোই ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। আর চা 20 টাকা, অমলেট এখন 30 টাকা বা 60 টাকা সিঙ্গেল ডবল। তো এই রেটগুলো জেনে নিলাম যে এখন কিরকম রেট ছিল। 2011-তে কিরকম রেট ছিল জানতাম, তখন অমলেট 15 টাকায় পাওয়া যেত, এখন 30 টাকা। খুব একটা বাড়েনি। ঠিকই আছে, 10 বছরের ডবল পয়সাও তো তাই দেয়। হ্যাঁ, है ना, पोस्ट ऑफिस तो 10 আমরা বছরের এখন এই একটা লোকাল शॉपेर मजा निচ্ছি। ये हमारा थोड़ा गाइड कर दिया रास्ता का, आगे कहाँ जाएंगे क्या करेंगे। थैंक यू वेरी माच ম্যাডাম। আমরা আবার যাত্রা শুরু করলাম। এখানেও এটা একটা চেকপোস্ট, আপাতত বন্ধ, ফলে গল্প দেওয়ার কোনো দরকার নেই। আমরা সহজ রাস্তাটা দিয়ে এগোবো ঠিক করলাম। ওপরে একটা চড়াই গাড়ির রাস্তা ছিল, আর একটা চড়াই পাকদণ্ডী ছিল, আর এটা হচ্ছে ওঠার গাড়ির রাস্তাটা। তো আমরা এই রাস্তায় ধরলাম, কাঁইয়াকাটা থেকে কালাপুকুরি যাবার রাস্তায়। অনেকটা আসার পরে আবার বরফ পেলাম, রাস্তার দুধারেই বরফ জমে আছে। 1 ঘন্টা হয়ে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে কালাপুকুরি, জুম করেছি। তো এখনও অনেকটা পথ বাকি, এই পুরোটা ঘুরে যেতে হবে। আমি আপাতত এখানে আছি। তো এখানেও একটা চেকপোস্ট আছে, মনে হচ্ছে এসএসবির চেকপোস্ট। তোরা ওই দূরে 4 জনকেই দেখা যাচ্ছে ওই রাস্তায়। তো দেখা যাক এখানে কি হয়। আর এখানে ওই দূরের ওপরের গাড়ির রাস্তাটাও দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে ওঠার রাস্তা, উপরেরটা নামার রাস্তা। আমরা 3 জনে একটু বিশ্রাম নিয়ে আবার বেরোলাম। কালাপুকুরি এসেই গেছে। কাঁইয়াকাটা থেকে প্রায় 2 ঘন্টায় আমরা কালাপুকুরি এসে পৌঁছে গেলাম। তো অনেক বেশি চেকপোস্ট হয়েছে এবার দেখলাম রাস্তায়। এই কালাপুকুরির জল কিন্তু বরফ হয়ে আছে, অনেকটা জল বরফ। অদ্ভুত শেপের কালাপুকুরি, পবিত্র কালাপুকুরি লেক। আগেরবারও যখন এসেছিলাম এরকম কুয়াশা ঘেরা ছিল। এই ফেরার গাড়ির রাস্তা হচ্ছে এইটা, আর আসে ওইটা দিয়ে। এইখানে আবার এই ভারত নেপাল বর্ডার। এখানেও এসএসবির একটা ক্যাম্প হয়েছে। আর এই আমরা উঠে যাব, আবার কুয়াশা যেন ঢেকে যাচ্ছে সব। ওখানে কৌশিক আর কেপি বসে আছে, দেখি কি হোটেলের ব্যবস্থা করলো। স্তূপ করা আছে, এর পাশ দিয়েই আমরা এগিয়ে গেছিলাম সিঙ্গালীলা হোটেলের দিকে 2011 সালে। সব একই রকম আছে, কিন্তু এখানে যেটা নতুন হয়েছে, এখানে নেপালিরা 50 টাকা করে কালেক্ট করছে। তো সেইটা কিভাবে এড়ানো যায় দেখতে হবে। হোটেল সিঙ্গালীলা নামটা পুরো দেখা যাচ্ছে না, গাড়িটা আছে বলে। আমরা এখানে ছিলাম, আমি আর জয়দীপ। আর এই দিকের এই কিচেনটা, এইটা এখানে বসে খাবার খেতাম। এই সেই কিচেন, সেই স্মৃতি রয়ে গেছে। मैडम है, बाकी भाई साहब नहीं है, और जो बेटी हम लोगों को खाना खिलाता पसंग बोल के अभी नहीं है। तो मोटामुटी 7 घंटा हेঁটে আমরা কালাপুকুরি পৌঁছে যাই। পেছনে সিঙ্গালীলা ভগ্নপ্রায় দশা।
তারপরে একটা জায়গায় কি হোটেলটার নাম ছিল, সেখানেই কৌশিকের কাছ থেকে 50 টাকা নিয়েছিল। আমরা তো 50 টাকা আমরা দেইনি, সেখানে থাকবো বলেই আমরাই কথা বলেছিলাম, সে আর 50 টাকা চাইনি। তো এখানে আমরা চলে এসেছি। এই লজটার নাম বেশ সুন্দর, পান্ডিম লজ, কালীপোখরি, 10,400 ফিট। এই যে আমরা হোটেলে রুমে ঢুকে এখানে এদের ডাইনিং স্পেসে, কিচেন স্পেসে খেতে এসেছি। টুকটাক খাওয়া যাক, কী খাওয়া যায়। এদের সব ভালোই ব্যবস্থাপনা, রেট ফেট সব লেখা আছে, মোটামুটি ঠিকই রেট। এই ম্যাডাম আমাদের রুম দেখিয়ে দিলেন। তো আমরা এখানে এখন কিছু মিছু খাবো। এই যে আমাদের ট্রেকারগণ সব বসে আছে, চাটা খাচ্ছে। রাতে কিভাবে সস্তায় খাওয়া যায় তার পরিকল্পনা চলছে। চিয়ার্স। এইটা দেখছেন, এটা হচ্ছে রডোডেন্ড্রন ওয়াইন, 120 টাকা। আমরা হাফ করে খেলাম, অমলেট খেলাম। ভালোই হচ্ছে আমাদের ট্রেক, কম পয়সায় খেয়েই পেট ভরাবো, অন্য কিছুতে পয়সা দেবো না। আমাদের রুম হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠে এই গলিতে আমাদের রুম, ওপরে ছাদ, সেই হেলানো ছাদ, 4টে বেড পাশাপাশি, আর ওইদিকে একদম শেষে হচ্ছে বাথরুম। হ্যাঁ, সব নামে বেছে নিয়ে 1200 টাকায় পাওয়া গেল এই রুমটা। 26শে জানুয়ারি, হ্যাপি রিপাবলিক ডে টু ট্রেকমেটস। সকাল 7টা বাজে। আমরা এখন এই কালাপোখরির পান্ডিম লজ ছেড়ে বিকেভঞ্জন হয়ে সান্দাকপুর দিকে এগোচ্ছি। মোটামুটি ক্লিয়ার আবহাওয়া। এটা হচ্ছে নেপালের গুমটি, ওই মুখেও একটা আছে, এটা উপরের দিকের মুখ। এখানে ট্রেকারদের কাছ থেকে 50 টাকা করে নেয়, এখন বন্ধ। তো আমাদের কোনো টাকা দেওয়ার প্ল্যান নেই, দিতে হলো না। কালাপোখরি আর বিকেভঞ্জনের মাঝে এখানে আগেও একটা ঝুপড়ি ছিল, এখন বেশ ভালোই থাকার জায়গা হয়ে গেছে। আজকে যে রাস্তা দিয়ে হাঁটবো কোনো ভিউ পাওয়া যাবে না, কারণ ভিউটা হচ্ছে ওই সান্দাকফু পাহাড়ের উল্টো দিকে। এই একদম ডান দিকে পাহাড়ের মাথায় শেরপু চালের দেখা যাচ্ছে, ওটাই আমাদের গন্তব্য। মাতিয়াং হোমস্টে, চৌরিচক। তো জায়গাটাও বেশ বড়, আগে এত বড় জায়গা ছিল না। এখানে এখন বেশ কয়েকটা ঘরবাড়ি হয়ে গেছে। রাস্তায় বরফের আধিক্য বাড়ছে। সকালের তাপমাত্রা ছিল -6 ডিগ্রি সেলসিয়াস। ফটো তোলার জন্য যখনই হাত বের করতে হচ্ছে গ্লাভসের থেকে, একেবারে হাত জমে যাচ্ছে। কাল রাতে কালাপোখরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -8 ডিগ্রি সেলসিয়াস। বিকেভঞ্জন পৌঁছেই গেছি, দেখা যাচ্ছে এখানেও একটা চেকপোস্ট আছে। দেখা যাক কীভাবে পার হই। এই একটা খুব ছোট্ট জায়গা, জলটা জমে ট্রান্সপারেন্ট বরফ হয়ে আছে। তো কাল দুবার আমি এর ওপর আচার খেতে খেতে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু এই জায়গাটা এই 15-20 ফুটের একটা প্যাচ পার হতে গিয়ে প্রচুর সতর্কতা অবলম্বন করতে হলো। যেখানে মুহূর্তে স্লিপ খাড়ে পা রাখার জায়গায় নেই, সবই এরকম কাঁচের মতো বরফ আর স্লিপারি। খুব সাবধানে পার হতে হচ্ছে। মানে দেখে, এই যে এইটা দেখে যেরকম সহজ মনে হচ্ছে, ব্যাপারটা মোটেই তা নয়। দেখো সুপ্রতীকের হেল্প লাগে কিনা। কিন্তু এটা ওই লাঠি ধরে এগিয়ে আসলেও হবে না, নিজের পাটাকে ঠিক জায়গায় না রাখতে পারলে খুব মুশকিল। হাত পা ধরে চলে এসো।
তো এই দেখুন এখানে একটা জলের সোর্স ছিল, তো সবই বরফ হয়ে জমে গেছে। সুপ্রতীক মোটামুটি চলেই এলো। এই যে অবস্থা। 7:50 বাজে আমরা বিকে ভঞ্জন পৌঁছে গেলাম। এবারে এদিক থেকে নানান রাস্তা আছে, যেটা যেভাবে যাওয়া যায়। এখানে একটা ফরেস্ট চেকপোস্ট আছে, একটা বাস টাওয়ার বানিয়েছে, এসব আগে ছিল না। এই ওপরেরটা শর্টকাট। বিকে ভঞ্জন অল্টিটিউড 3280 মিটার। তো আমরা এখন এই পথে এগিয়ে যাব। এটা হচ্ছে ইন্ডিয়ার গাড়ির পথ, আর এটা হচ্ছে নেপালের গাড়ি পথ, যে পথটা দিয়ে আমরা আসলাম। এই নেপালের গাড়ি পথ এইদিকে চলে গেল, এটাও সান্দাকফু যাবে। আর ইন্ডিয়ার গাড়ির পথে ওপর দিয়ে আমরা নিচ দিয়ে নেপালের পথ দিয়ে এলাম। আমরা বিকে ভঞ্জন থেকে এর ওপরে উঠে এটার কাছে একটু ব্রেক নিলাম। ওই পথে এগিয়ে যাব। নিচে বিকে ভঞ্জন। এই দেখুন ডান দিকের রাস্তাটা হচ্ছে নেপালের রাস্তা, কালাপাখড়ি চলে গেছে, আমরা ওই দিক দিয়ে আসলাম। আর বাঁ দিকের রাস্তাটা যেটা নেমে আসছে ওটাও কালাপাখড়ি থেকে ইন্ডিয়ার রাস্তা নেমে আসছে। মধ্যিখানে দেখলে দেখুন পুরো বরফে ঢাকে গেছে রাস্তাটা, বেশ কিছু জায়গায় পুরোটাই বরফে ঢাকা। ওই সান্দাকফু। বিকে ভঞ্জন থেকে প্রথম পাহাড়টা টপকে চলে এলাম। আর একটা পাহাড় টপকালেই আমরা সান্দাকফু পাহাড় পেয়ে যাব। তো একটু আগে দেখা গেল 2 কিলোমিটার ডিস্টেন্স লেখা ছিল। নটা বাজে। আমরা পাহাড়ের রিজ দিয়ে হেঁটে হেঁটে ভারত নেপাল সীমান্তে আপাতত আছি। এইখানে হচ্ছে এই পাহাড়গুলো শেষ হয়ে নিচে একটু সমতল জায়গা, তারপরে শুরু হয়ে যাবে সান্দাকফু পাহাড়। ওরা দুজন অনেকটাই এগিয়ে গেছে, আমি আর কেপি ইন্ডিয়ার রাস্তা ধরে হাঁটছি। এই যে মাইল ফলক সান্দাকফু 0, কিন্তু জানি এখন একটা চড়াই ভাঙতে হবে। আচ্ছা, ওরা দুজন কৌশিক আর সুপ্রতীক নেপালের রাস্তায় ঢুকে গেছে। তো এই 150 মিটারের একটা চড়াই আছে, সান্দাকফু পৌঁছেই গেছি। ওরা দুজন কিন্তু নেপালের পথে অনেকটা লম্বা রাস্তাদের হাঁটতে হচ্ছে। 10:30 বাজে। তো 3.5 ঘন্টায় আমরা সান্দাকফুর মোড়ে পৌঁছে গেলাম। শেরপা চ্যালেটের মোড় এটা, এই শেরপা চ্যালেট হোটেল। ওরা ওই ওখানে বসে আছে, ওদিক দিয়ে বসা যেত, এদিক দিয়ে একটু তাড়াতাড়ি হলো। ওই ডান হাতে সানরাইজ হোটেল, এটা শেরপা চ্যালেট। তো এটাই সান্দাকফু মোড়। এই রাস্তা দিয়ে উঠলে এই পয়েন্টে আগে পৌঁছাতাম, ওই যে ভিউ পয়েন্ট। যদিও আপাতত কোনো ভিউ দেখা যাচ্ছে না। ওই যে লামা বুদ্ধ হোটেল নাকি নম বুদ্ধ হোটেল, নিচে এই সবুজটা হচ্ছে টেকাসার্ট। ইতস্তত বরফ ছড়িয়ে আছে। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে এগিয়ে যাব। এই যেখানে বোর্ডে দেখা যাচ্ছে ফালুট 21 কিলোমিটার, থকুম 7 কিলোমিটার। তো আমাদের আজকের গন্তব্য থকুম, আশা করি পৌঁছে যাব।
এই সন্ধ্যাকুপুর মোড়ে ছোট্ট একটা গুমটি দোকানে এখন খাবার খাচ্ছি। স্যুপ ম্যাগি 100 টাকা করে, ডিম দিলে 150 টাকা হতো। প্রচণ্ড ঠান্ডা, এখানে সিঙ্গেল অমলেট 50 টাকা, তো খাওয়ার দাম ভালোই। এই যে ম্যাডামের দোকান, এই দোকানে আমরা খেলাম আপাতত। 11টা বাজে, আমরা সন্ধ্যাকুপুর থেকে এবার এগিয়ে যাচ্ছি। 1 কিলোমিটার পার করে এসে এই সেই রডোডেন্ড্রন করিডোর, দুদিকেই রডোডেন্ড্রন, কিন্তু ফুল ফোটার সময় আমি কখনো এখানে আসতে পারিনি। যে কবারই এসছি অন্য সময়। আর নিচে পুরোটাই এখন বরফ ঢাকা ইজরা। আমরা প্রায় আলের কাছে চলেই এসছি, ওপর থেকে দেখা যাচ্ছিল আলের বাড়িগুলো। আর এখানে যে এগুলো আছে দেখছেন, সবই ওপরে বরফ জমে আছে। তবে বজ্রধারা থেকে নামার সময় যেরকম বরফ পেয়েছিলাম সেরকম বরফ নয়, হালকা ফুলকা বরফ জমে আছে গাছের উপরে। ঠান্ডা বেশ ভালোই, গ্লাভস খুললেই হাত একদম টনটন করছে। তো এই হচ্ছে আল। আমরা চিন্তাপুর থেকে ফিরে এখানে ছিলাম পাসাংয়ের হোটেলে। এখানে কতগুলো তাঁবু টাবু পেতেছে। এই যে ট্রেক দ্য হিমালয়াস, এখানে ঘাঁটি কেটেছে। একদল নিচে নেমে গেল, সন্ধ্যাকুপুরতে দেখেছিলাম। তো এই হচ্ছে আল, পাসাংয়ের হোটেল। এখানে আমরা একবার ছিলাম, পাসাং বাহিনী। পাসাংয়ের হোটেলে চলে এসেছি। 2 বছর আগে চিন্তাপুর থেকে ফেরার সময় এই জায়গায় আমরা ছিলাম, তখন মেডিটেটও করা হয়নি। এই জায়গায় আমরা 4 জন শুয়েছিলাম। ছোট হোটেল, খাবার টাবার পাওয়া যায়, থাকাও যায়। এই হচ্ছে সেই পাসাং। এখানে খানা হচ্ছে তৈরি। আমরা এখানে এখন অমলেট আর কফি অর্ডার দিয়েছি, খেয়ে দিয়ে থাকুমে চলে যাব। তো আমরা আল থেকে চান্দু হয়ে থাকুমের দিকে এগোবো। থাকুমই আমাদের টার্গেট, থাকুম ভ্যালি। আগের বার এগুলো আমরা দেখতে পাইনি, বৃষ্টি পড়ছিল, জানি না হয়তো নতুনও বানাতে পারে। তো এই ওপরটা আল, এই নিচের ঢালে আরও কিছু থাকার জায়গা আছে। আমরা ফালুটের পথে এগোচ্ছি। আগে পড়বে চান্দু, থাকুম, সবরগ্রাম। এই বরফে ঢাকা, বরফের চরিত্রটা বোঝা যাচ্ছে না কেমন হবে। যে কোনো সময় স্লিপ খেতে পারি। সন্ধ্যাকুপ থেকে আমরা 4 কিলোমিটার এসে গেছি। মাইল ফলক অনুযায়ী ফালুটার 17 কিলোমিটার দূরে। তো 4 কিলোমিটার যদি আমরা এসে যাই তাহলে থুকুম ভ্যালি আর 3 কিলোমিটার। চান্দুর দেখা এখনো পাইনি, দেখা যাক। এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা, এখানে আছে কিনা। এই সময় আমরা 4 জন মোটামুটি একসাথেই হাঁটছি। ওইটা চান্দু, সে তো ওপরে, ওই যে ওপরের, আমাদের রাস্তায় পড়বে না, উঠতে হবে। আমরা এই ঘরটার কাছাকাছি পৌঁছে গেলাম। তো এটাই চান্দু কিনা জানি না। তো এটাই চান্দু। হাওয়াটা তো বন্ধ, ফোন নাম্বার লেখা আছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, লাইট খুব কম। পাহাড়ের টপে একই একটা থাকার জায়গা, নির্জনতা যারা ভালোবাসে তাদের জন্য আদর্শ একটা থাকার জায়গা। তো মাইল ফলক অনুযায়ী আমরা 6 কিলোমিটার এসে গেছি, ফালুটার 15 কিলোমিটার। তো সেই হিসাবে থকুম ভ্যালি আর 1 কিলোমিটার। ওয়েদার খুবই খারাপ, মেঘ কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে। থকুমের দিকে এগিয়ে চলেছি।
আমরা পৌঁছে গেলাম ইয়াক লজে। জায়গাটার নাম কি বলছে বুঝতে পারছি না। সে থুকুম ভ্যালি কোথায় চলে গেল বুঝতে পারলাম না। এখানে লেখা আছে ফালেলুং 4 4 রেট। হ্যাঁ, ফালেলুং 4। তো দেখা যাক, এখানেই 500 টাকা করে বেড বলছে। আমাদের আর উপায় নেই, এখানেই থাকতে হবে। এই হচ্ছে আমাদের ঘর। এরকম দুটো ঘর দিয়েছে, ছোট্ট একটা ডাবল বেড। 500 টাকা করে পার হেড নেবে। ওয়েদার অত্যন্ত খারাপ, বরফ পড়ছে হালকা হালকা করে, ক্রমাগত বরফ পড়ে যাচ্ছে। ঘরের মধ্যে গোটা ছোট হয়ে বসে আছি। তো বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সমানে তুষারপাত হয়ে যাচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন এটা সবুজ ছিল, এখন সাদা হয়ে গেছে। সকালে হয়তো পুরোই সাদা হয়ে যাবে। ভিজিবিলিটি অলমোস্ট নেই, কিছুই দেখা যাচ্ছে না। কোনো 7টা বাজেনি, আমরা ডিনার শুরু করে দিয়েছি। গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, অমলেট। বাইরে প্রচুর বেগে তুষারঝড় হচ্ছে, বরফও পড়ছে। কাল সকালে কি অবস্থা দাঁড়াবে জানি না, দুর্যোগ বলা যেতে পারে। বিশাল আওয়াজ হচ্ছে ঝড়ের। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? গুড মর্নিং ট্রেকমেটস। আজ 27শে জানুয়ারি। আমার ঘরের জানলা দিয়ে এই ভিউ দেখাচ্ছি, পরে বাইরে গিয়ে দেখাবো। চারিদিকে শুধু সাদা আর সাদা। আমরা থুকুম ভ্যালির সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখছি। সকাল 7টা বাজে। এদিকে কাঞ্চনজঙ্ঘা ফ্যামিলি, এদিকে এভারেস্ট ফ্যামিলি। কাল যখন এখানে ঢুকেছিলাম তখন দুর্যোগ শুরু হয়ে গেছিল, ওয়েদার খারাপ হয়ে গেছিল, কিছু দেখাতে পারিনি। আজ সকালে দেখাচ্ছি। এইটা আমাদের থাকার জায়গা ছিল, ইয়াক লজ। এটা নেপালের মধ্যে, কিন্তু এটাকেই থুকুম ভ্যালি বলছে। এই উপরে একটা ফরেস্ট চেকপোস্ট আছে। তারপরেই হচ্ছে পুরো ভিউ। এভারেস্ট ফ্যামিলিটা একটু অস্পষ্ট। এই আমাদের থাকার জায়গা। আমরা কাল এই দিক দিয়ে এসছি। দূরে সান্দাকফু দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। দূরের ওই টিলাটা সান্দাকফু হলেও হতে পারে। 7:30 বাজে। আমরা এখন সামানদেনের দিকে এগোবো ভায়া সবরগ্রাম। এই যে দাদা আছে, ইয়াক লজের দেখাশুনো করছিল আমাদের সারাদিন। তো এই স্বপ্নের বাড়ি ছেড়ে আমরা এগিয়ে চলেছি সামানদেন গ্রামের উদ্দেশ্যে। এই থুকুম ভ্যালি। আমরা একটু আগে ওই নেপালের লজে ছিলাম। এখানে এসএসবি ক্যাম্প আছে, একটা ফরেস্ট রেস্ট হাউস আছে। বেশি তোলা যাবে না ওইদিকে, তো আমরা এগিয়ে যাই। কিন্তু গাছের পাতা নয়, বরফগুলোই ওরকম পাতার মতো হয়ে গেছে কালকে বরফ জমে। এই যে এই হচ্ছে অরিজিনাল গাছটা ছিল, আর কি তাতে কারুকার্য হয়েছিল। আমরা এদিকে এগিয়ে যাব, আর আমরা এই দিক থেকে আসলাম। এই উপর থেকে থুকুম ভ্যালি সম্পূর্ণ দেখা যাচ্ছে। ডান দিকে দূরে ওইটাতে আমরা ছিলাম ইয়াক লজ। বাঁ দিকে ওপরে ওটা হচ্ছে একটা ফরেস্ট রেস্ট হাউস, আর তার নিচে হচ্ছে
এসএসবি চেকপোস্ট, এখন কাউকেই পেলাম না। এখানেও শুধু ওই আধার কার্ড দিয়ে এন্ট্রি করালেই হয়ে যায়। কাঞ্চনজঙ্ঘা এখনও দৃশ্যমান, আমরা এগিয়ে চলি। এই গাছে পুরো বরফ জমে, বজ্রদানার মতো অত না হলেও ভালোই জমে আছে। সামনে কাঞ্চনজঙ্ঘা, আমরা বরফাবৃত পথ দিয়ে এগিয়ে চলেছি। সবই সাদা, অল্প হলেও বরফেই ঢাকা সব। আমরা তুষার রাজ্যে প্রবেশ করে গেছি, চারিদিকে শুধু সাদা আর সাদা। ঘরে বসে দেখে ফিল করা যায় না, আসতে হবে, হাঁটতে হবে, কষ্ট করতে হবে, ঠান্ডা সহ্য করতে হবে, তবে চাক্ষুষ হবে। আসবো করলে হবে না, আসতে হবে। আমরা নেপালের দিক দিয়েই হাঁটছি আপাতত। সামনে একটা ঝুপড়ি চালা ঘর, লোকজন আছে বলে মনে হচ্ছে না। আর এই কাঞ্চনজঙ্ঘা, মন ভরে দেখো আর হাঁটো। 1 ঘন্টা হয়ে গেল। এখানে একটা শেড মতো ছিল, কিছু একটা লেখাও আছে ওদিকে। তো এখানে আমরা একটু ব্রেক নেবো। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা। একটু আগে একটা দেখলাম, ফালুটা 9 কিলোমিটার বাকি। সামনে কেপিকে দেখা যাচ্ছে, আমি অনেকটা পিছিয়ে পড়েছি। প্রায় 10টা বাজে, মানে 2.5 ঘন্টা হাঁটা হয়ে গেল আমাদের। এখনও সবরগ্রাম পৌঁছায়নি, প্রায় 1 কিলোমিটার বাকি। এখানে আমরা 4 জন আবার মিলিত হলাম, নইলে যে যার মতো হাঁটছি। সবরগ্রাম পৌঁছে গেছি, কিন্তু ওই চেকপোস্টটা এখনও আসেনি। 10:30 বেজে গেছে। 3 ঘন্টা ট্রেক করে আমরা সবরগ্রামের এই চৌমাথায় পৌঁছালাম। আমরা ডান দিকে নেমে যাব তোমার 1 কিলোমিটার মোলে, আর বাঁ দিকে ফালুট 7 কিলোমিটার। কিন্তু আগে এখানে একটা ফরেস্ট চেকপোস্ট ছিল, সেগুলো কোথায় বুঝতে পারছি না। দেখি এই যেখানে কিছু ফরেস্ট হাট দেখা যাচ্ছে, সবুজ রঙের ছাদ, সামনে কিছু হলুদ টেন্ট লাগানো আছে। কারা ক্যাম্প করেছে জানি না। মেঘলা আবহাওয়া, হ্যাঁ, সূর্য খুব একটা উঠছে না, মাঝে মধ্যে উঁকি দিচ্ছে, তাই ঝকঝকে ছবি পাওয়া যাবে না। বন বিভাগের একটা বোর্ড পেলাম, তোমরা এগিয়ে যাচ্ছি। সেই যা 2011-তে এসছিলাম, তার সঙ্গে আমি কিছু মেলাতে পারছি না। এইখানে কারা ক্যাম্প খাটিয়েছে, কোনো পার্টির নাম দেখতে পাচ্ছি না। ফরেস্ট ক্যাম্পে বা এই টেন্ট সাইটে কোনো লোকজনের দেখা পেলাম না, ফলে এখানে আর ওয়েট করলাম না। আমরা মোলের দিকে এগিয়ে যাচ্ছি। উল্টো দিক থেকে 3 জন লোককে আসতে দেখা যাচ্ছে, স্থানীয় লোকই হবে। চমড়ি গাই, খচ্চর, ঘোড়া, ইয়াক সবই ঘুরে বেড়াচ্ছে। আমরা মোলের পথে। এগারোটা বাজে, মোটামুটি 8 ঘন্টায় হেঁটে, সহজ উতরাই রাস্তা, কিন্তু পুরোটাই বরফে ঢাকা। আমরা মোলেতে পৌঁছে গেলাম। হ্যাঁ, এসএসবি ক্যাম্প, এদিকে ট্রেকার্স হাট। তো বোর্ডে মোলে 1 কিলোমিটার লেখা থাকলে কি হবে, আমি জানতাম এটা 2 কিলোমিটার, এবং সময়ও সেই রকমই লাগলো। ট্রেকার্স হাট, আমরা কোন রুমে ছিলাম বুঝতে পারছি না। আর এইদিকে কিছু ক্যাম্প লাগিয়েছে, টিটিকেরই হবে মনে হয়, সব জায়গায় ক্যাম্প লাগিয়েছে। দেখতে পাচ্ছেন 3 বর্ষিয়ান ট্রেকার বহু পথ পড়িয়ে এসে এখানে বসেছে, একটু ওয়াই খাওয়া দাওয়া করবে। এখন একটু ছোলা বাদাম দিয়ে সারছে, জল খেয়েছে, চা খাবে, আবার তারপরে হাঁটা শুরু করবে। এটা মোলে ট্রেকার্স হাট, সুন্দর এইসব চিমচাম থাকার জায়গাগুলো। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের জন্য আরও কিছু আসছে। আর হ্যাঁ, সবশেষে যেটা না বললেই নয়, যারা ইডির তারায় ভয় পাচ্ছেন আর ভাবছেন কিভাবে পালিয়ে বাঁচবেন, তারা কিন্তু আরামসে এখানে এসে থাকতে পারেন। পিজিতে কিন্তু বেশি দিন লুকোনো যাবে না। আর ওই শরীর খারাপ, এই হচ্ছে ওই হচ্ছে, রোগগ্রস্ত, বিছানায় শুয়ে পড়ছি, দম নিতে পারছি না, ওই বলে কিন্তু চলবে না, ওসব ধরে ফেলেছে।
खाना को 300 सर 300 আর আন্ডা থেকে 350 এই আমরা এখন স্যুপ খাচ্ছি স্যুপ নুডলস এটার দাম নিল 80 টাকা স্যুপ ম্যাগি নিলে 100 টাকা চা 30 টাকা আর এটা হচ্ছে এখানকার কেয়ারটেকার বলে টেকার শার্টের আর কি জানো ভেজ মিল 300 টাকা হ্যাঁ অনেক দাম অমলেট হচ্ছে 50 টাকা সিঙ্গেল ডিমের অমলেট তো আমরা টেকার শার্টে মোলে টেকার শার্টে খেয়ে দে আমরা বেরিয়ে যাব এই হচ্ছে মোলে টেকার শার্ট এই পথটা হচ্ছে নেমে গেছে শ্রীখোলা রিম্বিক এইসব রামমাম আমাদের ওই সাবান্দানের রাস্তাটা একটু আগে বাঁ দিকে নেমে গেছে সেদিক দিয়ে নামতে হবে তো 11:30 বাজে আমরা যাত্রা শুরু করলাম আমরা মোলে থেকে আবার পিছিয়ে এসে এই যে রাস্তা পেলাম সামানদেন বা গোরখে যাওয়ার রাস্তা এটাই তো দেখা যাক কোথায় গিয়ে পৌঁছই আমরা সবাই নেমে আসছি যেরকম নামার রাস্তা হয় বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা কিন্তু বরফ আছে বরফ এখনো শেষ হয়নি আমরা একটাই ফাঁকা জায়গায় এসে পৌঁছলাম নামটা বিচ চক ঠিক ওই শ্রীখোলা নামার পথে যেমন ধুপিদার পড়েছিল বাট এখানে কোনো শেল্টার ফেল্টার কিছু নেই লাঞ্চ পয়েন্ট আমরা পাইন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি একদম নিচেই দেখা যাচ্ছে ঘরবাড়ি 2 ঘন্টা হাঁটার পরে এই প্রথম ভ্যালিটা একটু দেখা গেল মোটামুটি আমরা পৌঁছেই গেছি এই হচ্ছে সেই ভ্যালি সামানদেন ভ্যালি 2 বাজে ঠিক 2.5 ঘন্টা হেঁটে আমরা সামানদেন ভ্যালিতেই পৌঁছালাম ওই 1-2 কিলোমিটার আগে প্রচুর রাস্তা ছিল এদিক ওদিক সঠিক রাস্তা অনুমান করে আমাদের গন্তব্যে পৌঁছানো কঠিন ব্যাপার ছিল কে সাহস করলো সেটা বলো কৌশিকের নেতৃত্বে আমরা সামানদেনে পৌঁছে গেছি এটা হচ্ছে ফরেস্ট ইকো ট্রেকার শার্ট লোকজন কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে সংডেল হোমস্টে হ্যাঁ আর কৌশিক ওইটায় গেল ওটার নাকি খুব দেখা যায় অ্যাড দেখা যাক কি হয় সামানদেন ভ্যালির সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে আমরা উঠেছি লাকিলি ওই 1000 টাকা বলেছিল একটা রুম 4টে বেড আছে আমরা দরদাম করিনি খাবারের দাম এখনও কিছু বলেনি বলেছে ও যা একটা বুঝ করে দেবেন তো আমরাও বুঝ করব কফি বানিয়ে খেয়েছিল একটু আগে দুর্দান্ত কফির টেস্ট তারপরে চাউমিন বানালো চাউমিনটাও খুব ভালো হয়েছিল একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু এমনি খুব সুন্দর ছিল এই এতদিন ধরে শুধু ওয়াই আর ম্যাগির পরে একটা চাউমিন খাওয়া গেল আর এই হচ্ছে রুম এই হচ্ছে পুরো ভ্যালিটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি প্রচুর হোমস্টে হয়ে গেছে এখন প্রচুর থাকার জায়গা শেষ প্রান্ত থেকে সামানদেন ভ্যালি মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নেমে গেলেই শ্রীখোলা বা রামমামের পথ আর আমি সামনে যেটা দেখছি এদিকে সামানদেন ভ্যালি হয়ে গোরখের পথ তো এই হচ্ছে পুরো সামানদেন ভ্যালির ভিউ সব বাড়ি অবশ্যই আসছে না উঁচু নিচুতে আছে এখন সব জমিটা চষেছে বীজ ফিজ লাগিয়েছে যখন চারা বেরিয়ে গাছ টাছ বেরিয়ে যাবে খুব সুন্দর দৃশ্য হবে সামানদেন ভ্যালিতে আমাদের হোমস্টে হচ্ছে সাইলেন্ট ভ্যালি হোমস্টে দুটোই আমরা আছি উপরের বিল্ডিংটার দোতলায় তো এর তত্ত্বাবধান আছে মিস্টার রূপেশ গোরখে থেকে ঢোকার মুখে এই ভিউটা পাওয়া যাবে মানে আমি এখন গোরখে যাওয়ার দিকের রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি সামানদেন ভ্যালির আমরা এই পাইন গাছের জঙ্গল দিয়ে নিচে নেমে আসছি এই ডিনার চলছে সামানদেনে রুটি মিক্স ভেজিটেবল ডিমের তরকারি দেবে এই এদের রান্নাঘর এইসব এরা খাবার দিচ্ছে রুটি গুড মর্নিং ট্রেকমেটস আজ 28 তারিখ 28 জানুয়ারি সকাল 6টা আমরা সামানদেন থেকে গোরখে হয়ে
বাহরেন যাব। 10 মিনিটও লাগলো না, আমরা গোর্খেতে চলে এলাম। গোর্খে নদী পার হয়ে আমরা সিকিমে ঢুকবো। গোর্খে 2024 সালে, এর আগে দুবার এসেছিলাম, 2011 আর 2012। একদম এই ডান দিকে এটা ট্রেকার সাইট। পাহাড়ের ঢালে গাছ যেন একটু কমেছে, একটু ন্যাড়া ন্যাড়া লাগছে। গোর্খের ট্রেকার সাইট ছেড়ে আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। কৌশিকের দেখানো পথে এগোচ্ছি। এটা সেই সিকিমে ঢোকার গোর্খের ওপরের দিকের ব্রিজ নয়, এটা অন্য একটা ব্রিজ। আমরা এই ব্রিজ দিয়ে পার হয়ে এদিকে কোনো শর্টকাট নেব। আমরা এই ট্রেকার সাইটের পাশ দিয়ে নেমে এসে এখানে একটা কাজ চালানোর মতো ব্রিজ আছে, সেইটা পার হয়ে সিকিমে ঢুকে গেলাম। আর নইলে অরিজিনাল ব্রিজটা ছিল ওই ওপরের দিকে। গোর্খে থেকে ভারেন যাওয়ার রাস্তা, প্রথম দিকটা ভালোই চড়াই, আস্তে আস্তে উঠছি। 7:10 বাজে আমরা এই ভারেঙের জিপ রোডে পৌঁছে গেলাম। 7টা অবধি নাকি 3টে শেয়ার কার পাওয়া যায়। তো আমাদের বেরোতে টাকা পয়সা পেমেন্ট করতে একটু দেরি হয়ে গেছিলো, ওটা না হলে তো আমরা 7টার আগেই পৌঁছে যেতাম। এই যে নিচের রাস্তাটা চলে যাচ্ছে জোরথাং, আর ওপরে ভারেং গ্রামের দিকে চলে যাচ্ছে, যেখানে আমি ছিলাম একবার। এখন গাড়ির জন্য ওয়েট করা ছাড়ার উপায় নেই, একটু চাটা খাবো। কৌশিক বিস্কুট খাওয়াচ্ছে, আমাদেরও 2-4টে দাও। সঙ্গে পৌঁছে গেছি, প্রায় 3 ঘন্টাই লাগিয়ে দিল। এখন একটু খাওয়া দাওয়া করে এই করে আমরা বেরিয়ে যাব। আই লাভ জোরথাং, আই লাভ সিকিম। এইচডি লামা রোডে হোটেল শাম্বালা, 1400 টাকা ভাড়া নিল এখন, ভালোই। আর ম্যাল এখান থেকে খুব দূর নয়, ওই মহাকাল মার্কেটটা থেকে বেরোলেই এই হোটেলটা। ট্রেকমেট একটা ট্রেকিং গ্রুপ, যার সঙ্গে অনেকে যুক্ত। এই মেট যদি ঠিক না হয়, ট্রেক কিন্তু আনন্দদায়ক হয় না। তাই ট্রেক এবং মেট দুটো সমবায় হচ্ছে এই ট্রেক মেট। আর হিমালয় তো আর বলার কিছু নেই, যারা যায় তারাই জানে যে হিমালয়ের মধ্যে কি নেশা আছে। নমস্কার ট্রেকমেটস। তো আমাদের এই প্রজেক্টটার নাম ছিল একা একা সান্দাকফু, মানে গাইড ছাড়া, এন্ট্রি ফি ছাড়া, কম খরচে কিভাবে সান্দাকফু ঘোরা যায়, এবং আমাদের পরবর্তী ট্রেকের একটা প্র্যাকটিস করার উদ্দেশ্যটা ছিল। আমাদের সামনে কেদারতাল ট্রেক আছে মে মাসে, অক্টোবরে অন্নপূর্ণা সার্কিট আছে। তো শরীর যদি এইভাবে থাকে, মনে হচ্ছে আমি ওই ট্রেকগুলো যেতে পারবো, এবং সেই জন্যই এই সান্দাকফু ট্রেকে আসা। তো আপনারা আসুন, ট্রেক করুন, কিন্তু নিয়ম মেনে ট্রেক করুন। ধন্যবাদ। সান্দাকফু তো আমার বহুবারের ঘোরা, আবার গেলাম, পরে আবার হয়তো যেতে পারি। এই যে গাইড ছাড়া আমরা ট্রেকটা করলাম, এটা কতটা বিপজ্জনক? এটা করা উচিত না, একদমই উচিত না। আমরা করেছি, এটা করেছি, হয়তো কেউই করবে বা করুক চাই না। আমি হয়তো ভবিষ্যতে আর করবো না, তো এবার করেছি। সান্দাকফু যাওয়ার তো বিভিন্ন রকম রাস্তা আছে, তা আমরা এবার ধোত্রের রাস্তাটাই বেছে নিয়েছিলাম, যে ধোত্রে দিয়ে আমরা সান্দাকফুর পথে এগোবো। তা এই পথে এগোতে গেলে গাইডের একটা প্রাধান্যতা আছে, গাইড নিতে হয়, প্রচুর রকম এন্ট্রি আছে। তা আমরা সেগুলো কোনোভাবে উপেক্ষা করেই বলুন, আর সেটা না নিয়েই বলুন, নিজেরাও একটু রুট সম্বন্ধে যাচাই করতে গেছি, যে কতটা ধারণা হয়েছে, কতটা শিখেছি, যে একা একা যেতে পারি কি না, সেই সবের মানে প্রমাণ করার তো এখানে কিছু নেই, নিজেদেরই শিক্ষাকে আরেকটু ধার দেওয়ার জন্য এগিয়ে চলেছিলাম। ওভারঅল ট্রেকটা খুব ভালোই হয়েছে, ওয়েদারও ক্লিয়ার পেয়েছি, তারপরে ফগিও পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা ভিউও পেয়েছি। যাক, সবাই আমরা একসঙ্গে পাহাড়ে কটা দিন হেঁটে বেড়ালাম, খুব ভালো লাগলো। আপনারাও পাহাড়ে যাবেন, পাহাড়কে ভালোবাসবেন, পাহাড় পরিষ্কার রাখবেন, ঘুরে বেড়ান, মন ভালো থাকবে। ভালো থাকবেন। তো আশা করি আবার সামনের বছরে আমরা এরকম পথে বেরিয়ে পড়বো, কোনো পরিকল্পনা ছাড়াই। মজা হয়েছে কিনা বলো? অবশ্যই মজা, ব্যাস এটাই। এবার মজা হয়, এবারও হয়েছে, আসছে বছর আবার হবে, ব্যাস এটাই চাই।